ছি ছি ছি, মাত্র 14 বছর বয়সে যে নিজের সতীত্ব বিলাইয়া দিলি। বোরকার নিচে শয়তান নিয়ে ঘোরস? বলি কি, বড় লোকের ছেলে দেখলে কি হুঁশজ্ঞান থাকে না? পাশের বাড়ি থেকে মিতালি মামি এসে এক নাগাড়ে কথাগুলো বলতে লাগলো দীপার উদ্দেশ্যে। তার চাঁদের আলোয় জড়ানো ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ লাল হয়ে ফুলে আছে। সন্ধ্যার আবছা আলোতেও তা স্পষ্ট। কান্নার জোরে দীপার পুরো শরীরখানা দুলে দুলে কেঁপে উঠছে। মিতালি আবারও বলতে লাগলো, এই মেয়ে, কথা কস না কে? মুখে কি এমন ভরে দিয়ে গেছে যে কথা কইবার পারতাছস না? দীপা শব্দ করে কেঁদে উঠে বলল, আমি সত্যি ওনাকে চিনি না। উনি এখানে কেন এসেছিলেন আমি তাও জানি না। এতক্ষণে চেঁচামেচিতে বাহিরের এলাকার অনেক লোক জড়ো হয়ে গিয়েছে। সকলে ওকে ঝুঁকি মেরে ধানঘরের ভেতর দেখার চেষ্টা করছে। এমন সময় দুটি হাত এসে দীপাকে বুকের মাঝে আগলে নিল। দীপা একটু আশ্রয় পেয়ে যেন তার কষ্টের বাঁধ ভেঙে পড়ল। কান্না ঢেউয়ে ভাসিয়ে দিল তাকে। দীপার ছোট খালামণি মুগ্ধা দীপাকে আঁকড়ে ধরে সামনের মহিলার দিকে ঝাঁঝালো কণ্ঠে বললেন, ভাবি, আপনার সাহস তো কম নয়। আমার বোনজির মেয়ের গায়ে হাত তুলেছেন, আজে বাজে ভাষায় গালাগালি করেছেন। মিতালি তেতে করে উঠল, বলল, দেখো দেখো, চোরের মায়ের বড় গলা। তোমার বোনঝি কোন বড় লোকের পুতকে নিয়ে এই বিয়েতে ফষ্টি নষ্টি করছিল তা দেখছো না? আবার আমায় শাসাচ্ছ? দীপা হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, আম- আমি কিছু করিনি ছোট আম্মু, বিশ্বাস করো আমি কিছু করিনি। মুক্তা দীপাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, কাঁদিস না, আমি জানি তুই কিছুই করিসনি। তখন এই সামনের মহিলাটি চোখ মুখ কুঁচকে নাটক করে বলল, এই অপমানজনক কথা শুনে ভিড়ের মধ্যে এক ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ল। হ, আমিও শুনছিলাম শেখ গোষ্ঠীর বড় পোলারে নাকি এই গ্রামে দেখা গেছিল। এই মাইয়া নিজের রূপ বদন দেখাইয়া তো অত বড় বাড়ির পোলারে বস করছিল। হঠাৎই পেছন দিক থেকে এক মহিলার গম্ভীর কণ্ঠ ভেসে এলো, আমার মেয়ে কি করেছে না করেছে সেটা না হয় আমি বুঝে নিব। আপনাদের উচিত হবে এইবার এখান থেকে চলে যাওয়া। মহিলার ঠান্ডা কণ্ঠে মুহূর্তেই পুরো কোলাহল স্তব্ধ হয়ে গেল। যেন সব গুঞ্জন ফিসফাস হাসাহাসি এক নিমিষে মিলিয়ে গেল বাতাসে। মনিরা এগিয়ে এসে দীপার দিকে একবার স্থির দৃষ্টিতে তাকালেন। তিনি মেয়ের চেহারা ভালো করে পরখ করে তীক্ষ্ণ গলায় বললেন, আমার মেয়ে গায়ে হাত তুলেছে কে? এত সাহস কার? সামনে দাঁড়ানো মিতালি মুহূর্তেই চুপ করে গেল। তার চোখে দম্ভের রং মিলিয়ে গিয়ে সেখানে কেমন এক অস্বস্তি ভর করল। দীপা তার মাকে দেখেই বুকের সব বাঁধ ভেঙে দিয়ে ঝাঁপিয়ে পড়ল মায়ের বুকে। হু হু করে কান্নায় কাঁপতে লাগলো। মনিরা তাকে শক্ত করে ধরে ধমক দিয়ে বললেন, কাঁদছিস কেন তুই? যখন কোনো অন্যায় করিসনি তখন ভয় পাচ্ছিস কেন? এরপর তিনি মুখ ঘুরিয়ে বাকিদের দিকে কঠিন দৃষ্টিতে তাকালেন। গলা আরও গম্ভীর হয়ে উঠল, এইখানে কি যাত্রাপালা চলছে? সবাই দাঁড়িয়ে আছেন কেন? বের হন এখান থেকে। জনতা মুহূর্তে গুটিয়ে যেতে শুরু করলো। কৌতূহল মিশ্রিত দৃষ্টিগুলো নিচু হয়ে গেল। একে একে সবাই সরে যেতে লাগলো। ভিড় যখন ধীরে ধীরে সরে যাচ্ছে, দীপার মামি বিরক্ত ভঙ্গিতে আঁচলটা কাঁধে টেনে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালেন। ঠিক সেই সময়ে পেছন থেকে মনিরার ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, আর আপনাকে বলছে, ভাবি দ্বিতীয়বার যেন আপনাকে আমার মেয়ের আশেপাশে না দেখি। মুহূর্তেই মিতালির পা থেমে গেল। মনিরা ঝাঁঝালো কণ্ঠেই আবারও বললেন, দীপা আমার মেয়ে, ও যাই করুক না কেন আমি বিচার করব। আপনাকে আমি আর দেখতে চাই না। আসতে পারেন আপনি এখন। বাক্যগুলো ছুরির মতো বাতাস চিরে গেল। মিতালি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মাথা নিচু করে নিঃশব্দে বেরিয়ে গেলেন। বৃষ্টির রাত, বাইরে অবিরাম ব্যাগ ডাকছে। ঝিঝি পোকার সুরে এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে আছে চারপাশে। আলাদা করা পাকঘরের টিনের চালে টুপটাপ করে পানি পড়ছে। সেই শব্দে পুরো উঠোনটা ভিজে একরকম নিঃসঙ্গ হয়ে উঠেছে। দীপা জানালার ধারে বিছানায় বসে আছে, হাঁটুর ওপর থুতনি রেখে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরের দিকে। মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেই আলো এসে পড়ছে তার মুখের ওপর। আলো অন্ধকারের খেলায় মনে হচ্ছে যেন মোমের তৈরি এক নিস্তব্ধ পুতুল বসে আছে জানালার ধারে।
দরজার পাশে দাঁড়িয়ে আছেন মনিরা। অনেকক্ষণ ধরে নীরবে তাকিয়ে আছেন মেয়ের দিকে। তার বুকের ভেতর হাহাকার জমে আছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। শুধু মনে মনে দীর্ঘশ্বাস তুলে ভাবলেন, কেন এমন সুন্দর করে বানালেন উপরওয়ালা আমার মেয়েটাকে? এই সৌন্দর্যই না আবার ওর সর্বনাশ ডেকে আনে। সোনাইমুড়ি গ্রাম। বর্ষার দিন। আকাশের বুক জুড়ে জমাট বাঁধা কালো মেঘ। দূরে কোথাও থেকে মৃদু গুড়গুড় আওয়াজ ভেসে আসছে, যেন মুহূর্তেই বৃষ্টি ঝরে পড়বে। অষ্টম শ্রেণীর টেস্ট পরীক্ষা শেষে ছুটি চলছে। সবে পরীক্ষা দিয়ে এসেই দীপা তাড়াহুড়া করে বোরখা পরে বেরিয়ে পড়েছিল তার ছোট আম্মু মুক্তার বাড়ির উদ্দেশ্যে। যেহেতু পাশাপাশি গ্রাম, তাই দূরত্বটা বেশি নয়, কিন্তু মাঝপথেই হঠাৎ করেই ঝমঝম করে বৃষ্টি নেমে এলো। চারিদিক মুহূর্তেই ঝাপসা হয়ে গেল বৃষ্টির পর্দায়। দীপা ভিজে একসা হয়ে দৌড়ে গিয়ে দাঁড়ালো মুক্তার বাড়ির সামনে, কিন্তু দরজায় তালা। মুক্তা ঘরে নেই। বৃষ্টির তো ক্রমেই বেড়ে চলেছে। আকাশও গাঢ় অন্ধকারে ঢেকে যাচ্ছে। আর কতক্ষণ বৃষ্টিতে ভিজে থাকবে? চারিদিকে তাকিয়ে কোনো উপায় না পেয়ে দীপা আশ্রয় নিল মুক্তাদের পাকঘরের পাশে ধান ঘরে। ভেতরটা অন্ধকার আর ভিজে কাঁচা মাটির গন্ধে ভরা, কিন্তু তবুও বৃষ্টির বাইরে ভিজে দাঁড়িয়ে থাকার চেয়ে এটাই নিরাপদ আশ্রয়। ধান ঘরে ঢুকে ভিজে কাপড়ের অস্বস্তিতে নিজের হিজাবটা খুলে এক পাশে ফেলে দিল। চারপাশটা আধো অন্ধকার, তবুও বড় খোলা জানালা দিয়ে বৃষ্টি ভেজা ধান ক্ষেত স্পষ্ট দেখা যায়। জানালার ধারে গিয়ে দাঁড়ালো দীপা। বাইরে একরাশ বৃষ্টি ধান ক্ষেতের সবুজ পাতার ওপর ফোঁটা টুপটাপ পড়ছে। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে। দীপার বুকের ভেতরেও অদ্ভুত একটা প্রশান্তি জমে উঠেছিল। সে চুপচাপ দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিল। কতক্ষণ কেটে গেছে টেরি পায়নি। হঠাৎ ধপ করে দরজা বন্ধ হওয়ার শব্দে পুরো শরীর চমকে উঠল দীপার। তড়িঘড়ি করে পেছনে ফিরে তাকালো দীপা। আবছা অন্ধকারে দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন শুভ্র রঙা পাঞ্জাবি। গায়ে যা ভিজে গিয়ে শরীরের সাথে লেপ্টে আছে। পিঠটা দরজার দিকে ফিরিয়ে রেখেছে। এক হাত দিয়ে শক্ত করে ধরে আছে পেটের বাপাশ। ভিজে চুলগুলো এলোমেলো হয়ে ঘাড়ের সঙ্গে লেপ্টে আছে, আর চুলের ফাঁক দিয়ে ঘাড়ের ফর্সা অংশ স্পষ্ট হয়ে উঠল। দীপা স্থির হয়ে তাকিয়ে রইল। পুরুষটি ধীরে দরজা থেকে হাত সরালো। ভেজা আঙুলগুলো একবার মাথার এলোমেলো চুলে বুলিয়ে নিল, তারপর পিছনে নামালো। লম্বা হাতের মধ্যমা আঙুলে কালো রঙের এক অদ্ভুত আংটি, যা তার ফর্সা হাতে বেশ মানানসই লাগছিল। দীপা আতঙ্কে এক চিৎকার করে উঠল, তারপর মুহূর্তে দুই হাত দিয়ে নিচের মুখ ঢেকে ফেলল। চিৎকারের প্রতিধ্বনি এখনো ঘরে বাজছে। এমন সময় পুরুষটি ধীরে ঘাড় ঘুরালো। অন্ধকার ঘরে মুখ পুরো স্পষ্ট নয়, তবে বিদ্যুতের আলোয় ভেসে উঠল তার শক্ত চোয়াল। মসৃণ ক্লিন শেভ করা পুরো মুখের রেখা। মুহূর্তেই পকেট থেকে চকচকে কালো বন্দুক বের করে শব্দ করে ট্রিগারের চাপ দিয়ে সোজা তাক করে ধরল দীপার দিকে। হঠাৎ যেন ধানঘরের বাতাস ভারী হয়ে গেল। বাইরে ঝমঝমে বৃষ্টি আর ভেতরের নিস্তব্ধতা মিলেমিশে তৈরি করলো এক গা ছমছমে শূন্যতা। দীপা আতঙ্কে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই তার চোখে ধরা পড়ল পুরুষটির সাদা পাঞ্জাবি। একপাশে লালচে রক্ত জমে আছে। পেটের বাঁ দিক থেকে রক্ত গড়িয়ে পড়ছে ধীরে ধীরে, ভিজিয়ে দিচ্ছে কাপড়। কিন্তু আশ্চর্য, তাতে কোনো কষ্টের চিহ্ন নেই তার মুখে, বরং বুকটা আরও সোজা করে চোখ দুটো ঠান্ডা দৃষ্টিতে স্থির রেখেছে দীপার ওপর। ছেলেটি বন্দুক হাতে নিয়ে ধীরে ধীরে দীপার দিকে এগিয়ে গেল। সে চোয়াল শক্ত করে দীপার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। হঠাৎ সে বন্দুকটি পকেটে রেখে পায়ের নিচে রাখা এক ইটের দিকে লাথি মারে, যেন ইটের ওপর দিয়ে সকল রাগ উঠাচ্ছে। এরপর বিড়বিড় করে বলে, ছত্তসব লেউটার গ্রামে এসে আটকা পড়েছে আমি। এই কথাগুলো বলেই সে জানালার দিকে এগিয়ে গিয়ে এক ঝটকায় জানালা খুলে বাইরে অদৃশ্য হয়ে গেল। বৃষ্টির রিমঝিম শব্দ আর আকাশে বিদ্যুতের ঝলকানি শুধু রয়ে গেল। দীপা এক মুহূর্ত স্থবির হয়ে রইল। মনে অজানা ভয়ের স্রোত।
সে বুঝতেই পারছে না কি ঘটল আসলে। সবই মিশে গেল এক অব্যক্ত বিভ্রমে। হঠাৎ দরজায় এক জোরালো ধাক্কা দীপাকে ভ্রম থেকে জাগিয়ে তুলল। দীপা এগিয়ে গিয়ে দরজা খুলতেই মিতালি ধাম ধাম করে ধানঘরে প্রবেশ করলো। আশেপাশে কাউকে না দেখে মিতালি দীপাকে রাগে গজগজ করতে করতে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছে তোর সেই? দীপা ভ্রুকুচকে বলল, মানে? মিতালি দীপার চুলের মুষ্টি চেপে ধরে গালে একটা ঠাটিয়ে চড় মেরে বলল, যার সাথে দরজা বন্ধ করে এতক্ষণ ফষ্টি নষ্টি করছিলি। হঠাৎ দীপার মনোব্যস্ততা ছিন্ন হয়ে গেল। মনিরার ডাকে সে পেছন ফিরে তাকালো। অন্ধকার ঘরের মধ্যে তার মা মনিরা এবং ছোট আম্মু মুক্তা ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসলেন। মনিরা দীপার কাছে এসে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তোকে কতদিন বলেছি দীপা, নিজেকে যেই কোনো পরিস্থিতিতে শক্ত রাখবি, যাই হয়ে যাক প্রতিবাদ করতে শিখবি। তুই জানিস না মা, আমাদের কেউ নেই যে বিপদে পাশে এসে দাঁড়াবে। তোর বাবা তো থাকতেও নেই। দীপার চোখে আবার পানি টলমল করে উঠল। সে জানে তার মা অত্যন্ত শক্ত ব্যক্তিত্বের অধিকারী, তবে বাবার কথা উঠতেই তিনি কেমন যেন কোমল হয়ে যান। ভাঙা গলায় দীপা বলল, আমি কিছু করিনি, বিশ্বাস করো মা। আমি তো তার কথা শেষ হওয়ার আগেই মনিরা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি তোকে গর্ভে ধারণ করেছি, তাই আমি জানি তুই কেমন। আমাকে আলাদা করে বোঝাতে হবে না। তিনি দীপার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আবার বললেন, দীপা, 2 দিনের মধ্যে আমরা ঢাকা যাচ্ছি। তোমার সব কিছু সেখানে ট্রান্সফার করে নেওয়া হবে, ওইখানে ভর্তি করাবো তোমায়। এখানে থেকে আমি চাই না তোমার ভবিষ্যৎ নষ্ট হোক। কথা শেষ করে মনিরা চলে গেলেন। দীপার মনে তখন হাজারো চিন্তা, অজানার ভয় আর অগণিত প্রশ্নের ভেলা ভাসছে। সন্ধ্যার অন্ধকারে ভিজে থাকা সেই ছেলের চেহারা বারবার তার চোখে ভেসে উঠছে। তার মনে কেবল সেই ছেলেকে নিয়ে একরাশ ঘৃণা আর ক্ষোভ। কারণ যদি সেই ছেলে এমনভাবে না আসতো, তাহলে হয়তো আজকের এই ঘটনা কখনো ঘটতই না। ট্রেনের জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে আছে দীপা। বর্ষার মেঘের ওপর হালকা রোদের মিষ্টি মৃদু আলো ছড়িয়ে আছে চারদিকে। আজ এই আলো তার হৃদয়ে অজানা এক শূন্যতা ঢেলে দিচ্ছে। আজ সে তার জন্মস্থানকে ছেড়ে যাচ্ছে শহরের অচেনা পথে পা রাখতে। এই বিদায়ের গভীর ভার তাকে নিঃশব্দে দমন করে রেখেছে। সামনের দিকে মনিরা বসে আছেন, চোখে চশমা, হাতে খবরের কাগজ। মনোযোগ সহকারে তিনি কাগজের মাঝে ডুবে আছেন। ট্রেন ছাড়তে আর বেশি সময় নেই। ঠিক সেই মুহূর্তে সামনের সিটে একজন বৃদ্ধা মহিলা এসে বসেন। দীপা তার দিকে তাকিয়ে মিষ্টি করে সালাম দেয়। আসসালামু আলাইকুম। বৃদ্ধা দীপার দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বলেন, দীপা মুচকি হাসি দিয়ে উত্তর দেয়, দীপান্বিতা নূর ঐশী। সময় অচেনা এক যাত্রী, যাকে থামিয়ে রাখা যায় না। সে নিরন্তর বয়ে যায়, হৃদয়ের স্মৃতি থেকে কথা আর আবেগ চুরি করে নেয়। যে দিনের সব অনুভূতি এত প্রকট ছিল, আজ তা ম্লান হয়ে গেছে। দূরের কোনো মায়াবী গল্পের মতো শুধু হালকা একটি ছায়া বাকি, যা মাঝে মাঝে হৃদয় ছুঁয়ে যায়। আর সেই গল্প দূরে চলে গেছে, অথচ সময়ের স্রোতে তার প্রতিধ্বনি এখনও রয়ে যায়। দেখতে দেখতে সকলের জীবন থেকে ফুরিয়ে গিয়েছে 5টি বছর। আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি বিশেষ সভার আয়োজন হয়েছে। কিছুদিন আগেই নবীন বরণ উৎসব পেরিয়ে গেছে। সেই উৎসবের রঙিন মুহূর্তগুলো এখন স্মৃতির পটে ম্লান হয়ে দাঁড়িয়ে আছে। দীপা সেখানে উপস্থিত হতে পারেনি, তার মায়ের কঠোর নিষেধাজ্ঞা। দীপা বুঝতে পারে না কেন সে স্বাধীনতার স্বাদ পান করতে পারে না, কেন তার জীবন যেন বেঁধে দেওয়া সীমানার মধ্যে আটকে থাকে। আজও তার মা তাকে যেতে দিতে চায়নি এত লোকের ভিড়ে। তবে আজ পরিস্থিতি অন্যরকম। আজ একটি গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে, আর ক্লাসে উপস্থিত থাকা তার জন্য বাধ্যতামূলক। তাই বাধ্য হয়ে তাকে যেতেই হয়েছে। দীপা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। এই বছর সে কঠোর পরিশ্রম করে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। তার মনের মধ্যে একটি অদম্য স্বপ্ন বাস করে। একদিন সে তার মায়ের মতো একজন আদর্শ আইনজীবীর পরিচয় গড়বে।
আর দারিদ্র মানুষের পাশে দাঁড়াবে, তাদের ন্যায় বিচার এনে দেবে যারা অন্যায় ও অবিচারের অন্তরালে হারিয়ে যায়। শহর জুড়ে গ্রীষ্মের তাপদাহ যেন এক অদৃশ্য চাদর মেখে দিয়েছে। রাস্তায় বাতাস নেই, শুধু গরমের দম বন্ধ করা নিঃশ্বাস ভেসে বেড়াচ্ছে। পিচঢালা সড়ক থেকে উঠছে ধোঁয়ার মতো উষ্ণতার ঢেউ, আর গাছের পাতায় লঘু কুড়ির মতো শূন্যতার নীরবতা। শহর যেন গরমে স্তব্ধ, মানুষ ছায়া খুঁজে ছুটে চলেছে। দীপা ভার্সিটির গেটের সামনে এসে থামল। গ্রীষ্মের ঝাপটা তোপে বাতাস যেন নিঃশ্বাসও ফেলতে পারছে না। সাদা বোরকা আর হিজাব নিকাবের আড়ালে শুধু তার চোখ দুটো উন্মুক্ত। আশেপাশে ভিড়, তরুণ বৃদ্ধ সকলেই আজ এখানে এক অদ্ভুত উৎসাহ নিয়ে জমায়েত হয়েছে। দীপা বুঝে উঠতে পারল না কেন এত সাধারণ একটি আলোচনা সভায় এত মানুষের ভিড়। তবে বিষয়টি নিয়ে বেশি ভাবার দরকারও সে অনুভব করল না। ভার্সিটি ক্যাম্পাসের মুখেই তার চোখ আশেপাশে ছুটে বেড়াতে লাগলো। নিজের পরিচিত কিছু শুভাকাঙ্ক্ষীর খোঁজে প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকা এই উত্তপ্ত দুপুরে যে কারো ধৈর্যের পরীক্ষা হবে, দীপার জন্য তা আলাদা নয়। অবশেষে বিরক্ত হয়ে ব্যাগ থেকে সে ধীরে ধীরে নিজের পুরনো বাটন ফোনটি বের করলো। আধুনিক প্রযুক্তির এই যুগে দীপা বাটন ফোন ব্যবহার করছে, কারণ তার মা বিশ্বাস করেন স্মার্টফোন মানুষকে নষ্টের দিকে ঠেলে দেয়। বর্তমানে যুবক সমাজ নষ্টের প্রধান কারণ এই স্মার্টফোন। হঠাৎ পেছন থেকে দুটি হাত এসে দীপার চোখ ঢেকে দেয়, যেন চেনা স্পর্শে কয়েক সেকেন্ডের জন্য চারপাশ অন্ধকারে ডুবে যায়। দীপা হাত সরিয়ে ভ্রুকুচকে পেছনে ফিরল। সেখানে দাঁড়িয়ে আছে সাদিয়া, তার মুখে এক ধরনের হালকা অপরাধী সুলভ হাসি। দীপা কপট রাগ দেখিয়ে বলল, জানিস এই গরমে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বাকিরা কোথায়? সাদিয়া হেসে বলল, তোর আদিম যুগের ফোন দিয়ে একটা কল করে নিতি, তাহলেই হতো। দীপা সাদিয়ার পিঠে চাপড় মেরে বলল, হয়েছে, খোঁচা মারতে হবে না। কই ছিলি এতক্ষণ সেটা বল। সাদিয়া বলল, আমরা ভার্সিটিতেই ছিলাম, ক্যান্টিনে। চল ওখানে যাই, বাকিরা ওখানেই আছে। ঠিক সেই সময় পেছন থেকে হৈহুল্লোড়ের শব্দ ছড়িয়ে পড়ল। আনন্দের, উত্তেজনার এমন এক মিশ্র শব্দ যা মুহূর্তেই সবাইকে আকৃষ্ট করে। সাদিয়ার চোখ উজ্জ্বল হয়ে গেল। হায়, চলে এসেছে দীপা রে, চলে এসেছে। দীপা কৌতূহলী হয়ে বলল, কে এসেছে? সাদিয়া এক ধরনের উৎসাহ নিয়ে বলল, আরে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, এবার নতুন এমপি নির্বাচিত হয়েছেন, দেশের প্রথম যুবক এমপি, ভাবা যায়? চল দেখি। দীপা হালকা কণ্ঠে বলল। তুই কি তাকে কখনো দেখিসনি? সাদিয়া হেসে বলল, না, কিন্তু শুনেছি উনি অনেক হ্যান্ডসাম, একদম চকলেট বয়। সাদিয়া ভিড় ঠেলে দীপাকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে লাগলো। চারপাশে ছাত্রীদের উচ্ছ্বাস, কৌতূহলের গুঞ্জনে বাতাস ভারী হয়ে আছে। তীব্র গরমে কারো মুখে ক্লান্তি, কারো চোখে উত্তেজনা। দুজনেরই হাঁপ ধরেছে, তবুও সাদিয়া দৃঢ়ভাবে পথ করে নিচ্ছিল ভিড়ের ভেতর দিয়ে। তবে আফসোস, এত পরিশ্রম করে সামনে ঠেলে ঠেলে গিয়েও দেখা মিলল না। তাকে শত শত ছাত্র ঘিরে অফিস রুমের দিকে নিয়ে যাচ্ছে। দীপা থেমে গেল, সাদিয়ার হাত শক্ত করে চেপে ধরল, তারপর বলল, চল। আর না, এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই। দুজনেই ভিড়ের বাইরে এসে দাঁড়ালো। গরম হাওয়া কপালের ঘাম শুকিয়ে দিচ্ছে, কিন্তু ক্লান্তি যেন আরও ভারী হয়ে উঠল। সাদিয়া কপাল কুঁচকে বলল, এই, আমাকে নিয়ে এলি কেন? আমি তো দেখতেই পারলাম না। দীপা নিঃশব্দে একটা শ্বাস ফেলল। একটু পর স্টেজে যাবে ভাষণ দিতে, তখন শুনে নিস। এখন চল, তোদের কাছ থেকে নোটটা নিয়ে বাড়ি ফিরতে হবে, মা জানলে রাগ করবে। সাদিয়া আর কথা বাড়ালো না। দীপার মায়ের নাম উঠলেই তার মধ্যে এক ধরনের ভয় জেগে ওঠে। কেমন গম্ভীর মানুষ যেন, চোখের দৃষ্টিতেই কথা থামিয়ে দিতে পারে। ক্যান্টিনে ইতিমধ্যেই আড্ডার মেলা বসিয়েছে। এক কোণে বসে আছে আকাশ, শান্ত আর উৎসাহ। আকাশের সামনে রাখা গিটারটা টেবিলের ওপর এলিয়ে আছে। সাদিয়া দীপাকে নিয়ে ভেতরে ঢুকতেই সবার দৃষ্টি তাদের দিকে ঘুরে গেল। দীপা ক্লান্ত মুখে সোজা গিয়ে বসে পড়ল উৎসার পাশে। শান্ত তখনও নীরবে বইয়ের পাতা উল্টাচ্ছে। ছেলেটা এমনই, সারাদিন বই আর চিন্তার ভেতর ডুবে থাকে। অন্যদিকে আকাশ ঠিক তার বিপরীত,
চঞ্চল, প্রাণবন্ত। মজা না করলে যার দিনই কাটে না। প্রায় সবসময়ই তার হাতে থাকে সে গিটার, আর মুখে অকারণে ফুটে থাকা এক দুষ্টু হাসি। তার প্রস্তাব মেয়েরা কখনো ফেরায় না, কারণ আকাশের গায়ের রং ফর্সা, মুখটা তীক্ষ্ণ, আর কথায় এমন একটা ভাব আছে যা সহজেই কাউকে প্রভাবিত করে ফেলে। ওচ্ছা ব্যাগ খুলে আয়না বের করে ঠোঁটে লিপ বাম লাগাচ্ছে। মেয়েটা নিজের রূপ নিয়ে সব সময় একটু বেশি সচেতন। চুল, ত্বক, মেকআপ সব কিছুতেই তার যত্ন। সাদিয়া গিয়ে দীপার পাশে চেয়ারে বসলো। দীপা ক্লান্ত মুখে নিকাব খুলে পাশে রাখলো। তারপর ব্যাগ থেকে রুমাল বের করে নিজের ঘরমাক্ত মুখটা মুছতে লাগলো। ঠিক তখনই আকাশ বুকে হাত দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, ওহে রূপকথার পরি, তুমি করলে কেন এই আকাশের মনটা চুরি? সকলে একসাথে হেসে উঠল। আকাশ এমনই, কৌতুকে সে এক্সপার্ট। উৎসাহ সঙ্গে সঙ্গে ঠোঁট বাঁকিয়ে বলল, আবার শুরু হলো আকাশের গার্বেজ মার্কা কবিতা পর্ব। আকাশ গম্ভীর মুখে বলে উঠল, এটা একটা কাঠ, বুঝছিস, যা তোর মাঝে নেই, তাই হিংসা করিস। আমি কি বুঝি নাই নাকি? সবাই হাসিতে আড্ডায় মেতে উঠল একসাথে। দীপা তখন ক্যান্টিনের টেবিলের ওপর বই খুলে নোটগুলো গুছিয়ে নিচ্ছিল। নাকের ডগায় ঘামের ছাপ, গরমে মাথা ভার হয়ে আসছে। এমন সময় ক্যান্টিনের দরজা ঠেলে কয়েকজন ছেলে মেয়ে ঢুকলো। তাদের উপস্থিতি মুহূর্তে আশেপাশের কথাবার্তা একটু স্তব্ধ হয়ে গেল। তাদের পোশাক, ভঙ্গিমা, দৃষ্টি সব কিছুতেই স্পষ্ট কর্তৃত্বের ছাপ। তারা আশেপাশে চোখ ঘুরিয়ে নিল। তারপর তাদের দৃষ্টি এসে থামল দীপা আর উষার ওপর। দুজন একে অপরের মুখের দিকে তাকালো। কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি সামনে এসে দাঁড়ালো। তার চেহারায় আত্মবিশ্বাস, চোখে অদ্ভুত তীক্ষ্ণতা। সে গলায় এক ধরনের দৃঢ়তা এনে বলল, নাম, বর্ষ আর বিভাগ বলো। উৎসাহ ভ্রু কুঁচকে তাকালো, একটু হতভম্ব কণ্ঠে বলল, মানে? ছেলেটি সংক্ষিপ্তভাবে উত্তর দিল, আমি রায়হান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তোমাদের সিনিয়র। রায়হান একটু থেমে দীপা আর উৎসার দিকে তাকালো, তারপর বলল, তোমরা দুজন আমাদের সঙ্গে যাবে। চিফ গেস্ট স্টেজে অভ্যর্থনা জানাবে তোমরাই। উৎসাহ অবাক হয়ে বলল, কিন্তু আমরা তো ফ্রেশার। রায়হান কিছু বলার আগেই পাশে দাঁড়ানো এক সিনিয়র মেয়ে হাসি মুখে বলল, সমস্যা নেই, আমাদের সাথে চলো, নতুনরাও অংশ নেবে, এতে অনুষ্ঠানটা সুন্দর দেখায়। দীপার বুকটা কেমন ধরপড় করে উঠল। সে একদমই প্রস্তুত নয়। কোনোই দিয়ে সাদিয়ার হাতে ঠেলা দিল আর চোখে ইশারায় বুঝালো। আমি যেতে চাই না। সাদিয়া মুহূর্তের জন্য থেমে গেল। ও নিজেও নতুন, কিন্তু সাহস করে মুখ খুলল। বড় আপু, বলছিলাম কি, ও না গেলে হয় না। আসলে হয়েছে কি, বাকিটা বলার আগেই রায়হান গম্ভীর মুখে সোজা তাকিয়ে বলল, এই মেয়ে, সিনিয়রদের মুখের উপর কথা বলছো, সাহস তো কম না। যা বলছি তাই করো। সংক্ষিপ্তভাবে বলেই সে পাশে দাঁড়ানো মেয়েটির দিকে তাকালো। বৃষ্টি 10 মিনিটের মধ্যে ওদের রেডি করে অফিস রুমের সামনে নিয়ে আসবে। এই বলে সে নির্লিপ্ত ভঙ্গিতে ঘুরে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। আজ যেন পুরো ক্যাম্পাসটাই উৎসবের মাঠে পরিণত হয়েছে। চারিদিক থেকে ভিড় জমেছে। ছাত্র, ছাত্রী, শিক্ষক, অতিথি আর মিডিয়ার লোকজন। মাইকের শব্দে, ক্যামেরার ফ্ল্যাশে আর চেনা অচেনা মুখের কোলাহলে বাতাসটা গরম হয়ে উঠেছে। উষাকে শাড়ি পরানো হয়েছে, ঘাসের রঙের সবুজ শাড়ি। তার গায়ে ফর্সা রঙের সঙ্গে দারুণ মানিয়ে গেছে। চোখে হালকা কাজল, ঠোঁটে টিপটিপে লিপ গ্লস, হাতে একগুচ্ছ ফুলের তোড়া। স্টেজের পাশে দাঁড়িয়ে আছে 4 জন মেয়ে, তাদের সঙ্গে 2 জন সিনিয়র। সবাই সাজগোজে পরিপাটি, সকলের মুখে উত্তেজনা। শুধু দীপা তাদের পেছনে একটু দূরে দাঁড়িয়ে আছে। গলায় যেন শুকনো বলি জমেছে। এত লোক, এত শব্দ, তার ভেতরটা অস্বস্তিতে টান টান হয়ে আছে। মাথায় একটাই চিন্তা ঘুরছে, মা যদি জানে আমি আজ স্টেজে গেছি, কচু কাটা করবে আমায়। সে নিচু মাথায় উৎসার পেছনে দাঁড়িয়ে থাকলো। ভাবলো ওদের আড়ালে থাকলেই হলো, কেউ খেয়াল করবে না। কিন্তু তার ভাগ্য হয়তো এত সহজ কিছু লেখা ছিল না। একজন সিনিয়র আপু এগিয়ে এলো, তাড়াহুড়া করে বলল, এই যে তুমি, হ্যাঁ তুমি, দাঁড়াও ওখানে।
দীপা থমকে গেল। আপু তার হাতে একটা লাল গোলাপের তোড়া ধরিয়ে দিয়ে বলল, তুমি এটা ফারিস স্যারকে দেবে, ঠিক আছে? দীপার মুখ শুকিয়ে গেল। সে কিছু বলতে পারল না, শুধু নিঃশব্দে মাথা নাড়ল। পর মুহূর্তে তাকে টেনে নিয়ে যাওয়া হলো স্টেজের মাঝ বরাবর। আর সেখানে দাঁড়াতেই চারিদিকে কোলাহল যেন হঠাৎ থেমে গেল। হাজারো চোখ যেন একই সঙ্গে তার দিকে তাকিয়ে আছে। মোমের মতো ফর্সা গায়ে বেগুনি রঙের শাড়িটা ঝিলমিল করছে যেন। দীপার হাঁটু অবধি লম্বা চুলগুলো খোলা, বাতাসে হালকা উঠছে। মুখে কোনো মেকআপ নেই, শুধু ঠোঁটে হালকা গোলাপি লিপ গ্লস। কিন্তু সেই স্বাভাবিক সৌন্দর্যটাই যেন পুরো হলের আলো নিভিয়ে দিল। সবাই এক মুহূর্তের জন্য চুপ করে তাকিয়ে রইল। দীপার গাল তখন লজ্জায় লাল টকটকে হয়ে আছে। এত লোকের সামনে দাঁড়িয়ে লজ্জায় বুকটা কাঁপছে। কেউ দেখলে বলবে যেন ব্লাশ দিয়েছে। স্টেজের সামনে তখন তিল ধারণের জায়গা নেই। সারি সারি চেয়ার ভরে গেছে ছাত্রছাত্রী, শিক্ষক আর সাংবাদিকের ভিড়ে। ফ্ল্যাশের আলো ঝলসে উঠছে বারবার, আর মাইকে ঘোষিকার কণ্ঠ ঘুরে বেড়াচ্ছে। বাতাসে স্পষ্ট, গম্ভীর, কিন্তু তাতে একরকম উচ্ছ্বাস মিশে আছে। দীপার বুক দুরু দুরু করছে, হাতের মুঠোয় গোলাপের তোড়া কাঁপছে অজান্তে। ঘাম জমে গিয়েছে কপালে, তবু চোখ নিচু করে সে দাঁড়িয়ে আছে নিঃশব্দে, যেন নিঃশ্বাস নিলেও কেউ শুনে ফেলবে। মাইকে তখন ভেসে এলো ঘোষিকার কণ্ঠ। আমাদের আজকের প্রথম অতিথি সাফওয়ান খানকে অভ্যর্থনা জানাবে মেহজাবিন মৌমিতা। করতালির শব্দে মুহূর্তে ভরে গেল চারিদিক। দ্বিতীয় অতিথি শেখ সাইফুদ্দিন রহমানকে অভ্যর্থনা জানাবে উৎস দেওয়ান। উৎসাহ আত্মবিশ্বাসের সাথে সামান্য এগিয়ে গেল। এরপর সবার দৃষ্টি যেন একসাথে থেমে গেল ঘোষিকার পরের কথায়। এবং আমাদের বিশেষ অতিথি সম্মানিত নবনির্বাচন সংসদ সদস্য শেখ সাদমান ফারিসকে অভ্যর্থনা জানাবে দীপান্বিতা নূর ঐশী। চারিদিক থেকে সজোরে করতালির শব্দ ভেসে এলো। দীপার নাম ঘোষণার সাথে সাথেই সে চোখের কোণ দিয়ে দেখল স্টেজের পাশের দিক থেকে একজন পুরুষ ধীরে ধীরে এগিয়ে আসছে। অফ হোয়াইট রঙের পাঞ্জাবি, যার হাতা কোনোই পর্যন্ত গোটানো, চোখে কালো সানগ্লাস, মুখে দৃঢ়তার রেখা, আর হেঁটে আসার ভঙ্গিতে এক ধরনের অদ্ভুত আত্মবিশ্বাস। চারিদিকে শব্দ যেন মুহূর্তেই মিলিয়ে গেল। দীপা কাঁপা কাঁপা হাতে গোলাপের তোড়াটা সামনের দিকে এগিয়ে দিল। পুরুষটি সামান্য মাথা ঝুঁকিয়ে হাত বাড়ালো তোড়াটা নেবার জন্য। সে হাতের দু আঙ্গুলে দীপার চোখ স্থির হয়ে গেল। একটিতে রূপালি রঙের আংটি, অন্যটিতে কালো পাথর বসানো ভারী আংটি। দীপার মনে হলো কোথাও যেন এই আংটিটি সে আগে দেখেছে, কিন্তু কোথায়, কবে মনে করতে পারল না। কেবল বুকের ভেতর অজানা এক চাপা শিহরণ বয়ে গেল। তার হাত কাঁপছে, আঙ্গুলগুলো ঠান্ডা হয়ে গেছে। সে এখনও তাকিয়ে আছে সেই আংটির দিকে। ঠিক তখনই গমগমে এক কণ্ঠে বলা হলো, মিস অর মিসেস? দীপার হুঁশ ফিরল। সামনে তাকিয়ে দেখলো মানুষটা সানগ্লাস খুলে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। দীপার বুকের ভেতরটা আর জোরে ধুকপুক করতে লাগলো। সেই পুরুষ অর্থাৎ শেখ সাদমান ফারিস হঠাৎ পাশে দাঁড়ানো একজন সিনিয়রকে ডাক দিল। রায়হান দ্রুত এগিয়ে এলো। ফারিস ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি টেনে নিচু স্বরে বলল, হে মেয়েটাকে একটু ভিটামিন খাওয়াও, যে কোনো মুহূর্তে স্টেজ থেকে পড়ে যাবে মনে হচ্ছে। রায়হান হালকা বোকা হেসে বলল, কেন স্যার, কোনো সমস্যা? ফারিস সানগ্লাসটা আবার চোখে তুলে ঠান্ডা গলায় উত্তর দিল, সামান্য একটা তোড়া দিতে গিয়ে যে পরিমাণ কাঁপছিল, বুঝে গেলাম শরীরে ভিটামিনের মারাত্মক ঘাটতি আছে। দীপা বিছানায় বসে ফুসফুস করে নিঃশ্বাস ফেলছে। হিজাব খুলে পাশে ছুঁড়ে ফেলেছে। রাগে মুখটা লাল হয়ে উঠেছে। এমপি হয়েছে বলে কি মনে করে? মানুষটা অন্য কিছু। দীপার ঠোঁট কাঁপছে অতিরিক্ত রাগে, গলা ভারী হয়ে এসেছে অপমানে। ঠিক তখনই দরজার পাশে হালকা পায়ের শব্দ পেয়ে সে চমকে তাকালো। মনিরা এসে দাঁড়িয়েছেন দরজার সামনে। দীপা তাড়াতাড়ি হিজাবটা ফ্লোর থেকে তুলে রাখলো, দ্রুত নিজেকে সামলে নিল। তারপর নিচু গলায় বলল, আসসালামু আলাইকুম মা, তুমি কখন এলে? মনিরা সালাম নিয়ে ঘরে ঢুকলো। তার চোখে এক অদ্ভুত স্থিরতা। এসেছি মাত্রই বলেই এসে বিছানার পাশে বসলেন। ফ্রেশ হয়ে
আমার রুমে আসো, তোমার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। তিনি গম্ভীরভাবে বলে উঠে দাঁড়ালেন। মুহূর্তে দীপার বুকটা ধক করে উঠল। মায়ের গুরুত্বপূর্ণ কথা মানেই বিপদ। এখন অবধি করা সকল ভুলের কথা একে একে মনে করতে লাগলো দীপা। মা তাকে কোন বিষয় নিয়ে জিজ্ঞেস করতে পারে মাথার ভেতরে ঘুরতে লাগলো। মা কি জেনে গেছে আজকের ব্যাপারটা? সে যে শাড়ি পরে সবার সামনে স্টেজে দাঁড়িয়েছিল, সব কিছু কি মা দেখে ফেলেছে? তার বুকের ভেতর একরাশ আতঙ্ক জমে উঠল। ঠোঁট শুকিয়ে গেল, গলার স্বর কাঁপতে লাগলো। কেন মা, কিছু হয়েছে? মনিরা চেয়ে রইলেন এক দৃষ্টিতে, মুখে কোনো ভাব নেই। রুমে এসো, এরপর বলছি। শুধু এতটাই বলল গম্ভীর কণ্ঠে। তারপর ধীরে ধীরে দরজা ঠেলে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হতে দীপার বুকের ভেতর ধুকপুক শব্দ হতে লাগলো। ফ্রেশ হয়ে দীপা ধীরে ধীরে মনিরার রুমের সামনে এসে থামলো। বুকের ভেতর যেন ঢাক বাজছে। বড় বড় নিঃশ্বাস ফেলে দরজায় হালকা টোকা দিল। আসবো মা? ভেতর থেকে শান্ত গলায় উত্তর এলো, এসো। দীপা টিপ টিপ পায়ে ভেতরে ঢুকলো। মনিরা বিছানার পাশে বসেছিল। টেবিলের ওপর রাখা একটা ব্যাগ হাতে নিয়ে মেয়ের দিকে এগিয়ে দিল। দেখো, পছন্দ হয় নাকি? দীপা অবাক হয়ে ব্যাগটা নিল। খুলতেই চোখ বড় হয়ে গেল। ভেতরে একটা নতুন কালো বোরখা। এই বোরখাটা সে কয়েকদিন আগেই দোকানে দেখেছিল, কিন্তু মাকে বলতে পারেনি। মুহূর্তেই তার মুখে হাসি ফুটে উঠল। মা যেন তার সব কিছু বুঝে যায়। মুখ ফুটে কিছুই বলার দরকার হয় না। তুমি জানলে কি করে এটা আমার পছন্দের? মনিরা ঠান্ডা মুখে উঠে দাঁড়ালো। আমার অজানা কিছু নেই দীপা। তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিন্তাধারা চেনা আমার। দীপার ঠোঁটে এক ঝলক হাসি ফুটে উঠল। পরক্ষণে আবার কথা ঘুরিয়ে বলল, মা, আজ আদালতে তোমার দিন কেমন গেল? মনিরা সংক্ষিপ্তভাবে উত্তর দিল, ভালো ছিল। তারপর কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ জিজ্ঞেস করলো, তোমার ভার্সিটিতে সব ঠিকঠাক ছিল? আজ নাকি নতুন এমপি এসেছিল? দীপার বুকের ভেতর আবার হালকা ধাক্কা লাগলো। তবু মুখে জোর করে হাসি টেনে বলল, হ্যাঁ মা, এসেছিল শুনেছি, সবাই বলছিল। মনিরা ধীরে মাথা ঘুরিয়ে মেয়ের দিকে তাকালো। চোখের কোণে অদ্ভুত শীতলতা। তুমি দেখোনি? দীপার মনে পড়ল সেই মুহূর্ত, সেই চোখ, তার ঠান্ডা কণ্ঠ আর সবার সামনে করা সেই অপমান। তার কণ্ঠ শুকিয়ে এলো। সে কষ্ট করে বলল, দূর থেকে একটু দেখেছিলাম, এই আর কি। মনিরা কিছুক্ষণ স্থিরভাবে তাকিয়ে রইল মেয়ের দিকে। তারপর নিঃশব্দে বলল, বেশ, তুমি এখন রেস্ট নাও, যাও। দীপা মাথা নিচু করে বলল, আচ্ছা মা। গুটি গুটি পায়ে রুম থেকে বেরিয়ে গেল সে। দরজা বন্ধ হতেই ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। মনিরা জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে রাতের অন্ধকার ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। এই দীপা, আজ রাতে ভার্সিটিতে আসবি? রাতে কনসার্ট হবে আমাদের সিনিয়রের। সাদিয়া উৎসুক গলায় বলল। দীপা অবজ্ঞা ভরে তাকালো ওর দিকে। একে তো এই ফালতু গরমে সিদ্ধ হচ্ছি, আর তুই আছিস তোর কনসার্ট নিয়ে। উষা তখন ফোনটা ব্যাগে রেখে জুসে হালকা চুমুক দিয়ে বলল, ভাই, আমি তো আসবই। নীরব ভাইয়ের কনসার্ট মানেই আগুন। ওনার পারফরমেন্স মিস করাই যাবে না। আকাশ ওদের পাশে বসেছিল চুপচাপ। এতক্ষণ আশেপাশে চোখ ঘোরাচ্ছিল, কিন্তু নীরব ভাই নামটা কানে যেতেই মনোযোগ দিল। ওই নীরব ভাই নাকি আমাদের ভার্সিটিতে সিনিয়র? ভার্সিটিতে ভর্তি হয়েছে 1 মাস হলো, কিন্তু এখনও দেখলাম না। ভার্সিটিতে আসে না নাকি? শান্ত বইয়ের পাতায় মুখ গুজে বসে আছে। উষা বিরক্ত মুখে শান্তর সামনে থেকে বইটা টেনে নিল। এই শান্তন্যার বাচ্চা, আমরা যা বলছি শুনিস না কেন? সারাদিন বই বই আর বই। শান্ত নিজের চশমাটা ঠিক করে শান্ত স্বরে বলল, কনসার্টে আমার ইন্টারেস্ট নাই ভাই, তোরা যাস। সাদিয়া মুখটা বাঁকিয়ে বলে উঠল, তোর লাইফে একটু এক্সাইটমেন্ট বলে কিছু নাই শান্ত। নীরব ভাইয়ের কনসার্টে একবার গেলে বুঝবি আগুন মানে কি। দীপা তখনও নির্লিপ্ত মুখে বসে বসে এদের রং তামাশা দেখে যাচ্ছে। ভার্সিটি শেষ হয়েছে অনেকক্ষণ আগে।
এতক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে সময়ের হুঁশটাই ছিল না। বাড়িতে মা ফিরেছেন কিনা কে জানে, এই ভেবেই দীপা নিজের পায়ের গতি বাড়িয়ে দিল। রাস্তায় মানুষের ভিড় কমে এসেছে, বাতাসে একরকম ব্যবসা গরম হাওয়া বইছে। ঠিক তখনই হঠাৎ কোথা থেকে একটা লোক এসে তার কাঁধের ব্যাগটা এক টান মেরে নিয়ে দৌড় দিল। দীপা চিৎকার করে সেই লোকটার পিছে দৌড় দিল, কিন্তু ভাগ্য বুঝি সহায় ছিল না। হঠাৎই সামনে কোথা থেকে একটা বাইক এসে তার পথ আটকালো। দীপা ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলল, মনে হলো এইবার তার জান শেষ। কয়েক সেকেন্ড পর যখন চোখ খুলে তাকালো, তখন নিজেকে অক্ষত অবস্থায় দেখে শান্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু ব্যাগটা ছিনতাই হওয়ার কথা মনে পড়তেই তার রাগ ফেটে পড়ল। সে বাইকওয়ালার দিকে রেগে গিয়ে বলল, এই মিয়া, চোখে দেখেন না আপনার জন্য আমার ফোনটা হারালাম আমি। চোরটাকে একদম ধরেই ফেলেছিলাম আমি। বাইকের ওপর বসা ছেলেটা কিছুই বলল না, শুধু চুপ করে বসে থাকলো। দীপা আবার চেঁচিয়ে উঠল, এই শুনছেন না আপনি আমি কি বলছি? এইবার ছেলেটা ধীরে বাইক বন্ধ করলো, তারপর মাথা থেকে হেলমেট খুলে ফেললো। ঘাড় অব্দি নেমে আসা সিল্কি চুলগুলো বাতাসে উড়ল। ফর্সা মুখ, তীক্ষ্ণ চোখ, গালে হালকা দাড়ি, এক অদ্ভুত শান্ত কঠিন চেহারা। সে একদৃষ্টে দীপার চোখের দিকে তাকিয়ে রইল। দীপা রেগে গিয়ে গলার জোর বাড়িয়ে বলল, আমার কথা শুনছেন? ছেলেটা একদম নিশ্চুপ ভঙ্গিতে ধীরে মাথা নেড়ে বলল, এতক্ষণ ধরে তো আপনার কথাই শুনছি, আপনার কণ্ঠ কিন্তু মাশাআল্লাহ। দীপা এক মুহূর্তের জন্য বোকার মতো তাকিয়ে রইল ওর দিকে, চোখে মুখে বিরক্তি আর বিস্ময়ের অদ্ভুত মিশ্রণ। আমারই ভুল, আমি আপনার সাথে কথা বলতে এসেছি। এইটুকু বলে সে হনহন করে ঘুরে দাঁড়ালো আর সোজা বাড়ির দিকে রওনা দিল। বাইকের ওপরে বসে ছেলেটা লুকিং গ্লাসে দীপার প্রস্থান দেখল। ধীরে ধীরে তার ঠোঁটের কোণে হালকা এক মুচকি হাসি খেলে গেল আর বিড়বিড় করে বলল, ইন্টারেস্টিং। ক্যাম্পাস জুড়ে হইচই পড়ে গেছে, সকলের মুখে একটাই নাম, নীরব নীরব নীরব। দীপা সাদিয়ার পাশে পেছনের দিকে বসে আছে। তাদের চারপাশে লোকেদের উত্তেজনার গুঞ্জন শান্ত নেই। আকাশ ও উৎসাহ একদম সামনের দিকে দাঁড়িয়ে মেতে আছে। দীপা বারবার সাদিয়ার দিকে তাকিয়ে সময় জেনে নিচ্ছে। রাত 9টার আগে বাড়ি ফিরতে হবে। মনিরার থেকে অনুমতি নিতে বেশ কষ্ট হয়েছে বটে, তবে দীপার বাড়ি ভার্সিটির কাছে হওয়ায় মনিরা বেশি দ্বিমত করেনি। কালো বোরকা পরে ভালো করে নিজেকে আবৃত করে এরপর যেতে হবে আর রাত 9টার আগে বাড়ি ফিরতে হবে। কিছুক্ষণ পর মঞ্চে অ্যানাউন্সমেন্ট শোনা গেল, এখন আপনাদের মাঝে এসে উপস্থিত হবেন আমাদের সকলের পরিচিত মুখ শেখ নীরব এহসান। চারপাশে করতালির শব্দে মুখরিত হয়ে উঠল। কয়েক মুহূর্তের মধ্যেই ধীরে ধীরে নীরব এসে দাঁড়ালো। তার কাঁধে ঝুলছে এক সুন্দর গিটার, পেছনে তার 4 জন মিউজিশিয়ান প্রস্তুত। নীরব গিটার টেনে একবার টুং করতেই ক্যাম্পাস জুড়ে একে একে হইচই শুরু হয়ে গেল। দীপা কৌতূহল নিয়ে সামনে তাকালো, তবে সামনে তাকাতেই হঠাৎ তার চোখ বড় বড় হয়ে গেল। এই তো সেই বাইকের ছেলেটাই। দীপা হঠাৎ সাদিয়ার দিকে তাকিয়ে ধাক্কা দিয়ে বলল, এই সাধু, এটা কি নীরব? সাদিয়া ঘোরের মাঝে থেকেই উত্তর দিল, হ্যাঁ, আর খোঁচাস না তো, শুনতে দে। কি ভয়েস মাইরি, দেখেছিস? এমনি এমনি এত ফ্যান ফলোয়ার নাকি? দীপাও যেন ঘোরে হারিয়ে গেছে। আজকে সত্যি সে এই ছেলেকে এত কাছ থেকে দেখলো। দেখতে দেখতে 8:30 বেজে গেল। দীপা সাদিয়াকে আবার খোঁচাতে লাগলো, এই সাধু, আমাকে একটু এগিয়ে দেয় আয় না। এই সাধু পাদু, চল না। সাদিয়া ভ্রু কুচকিয়ে বলল, একটু আগেই শুরু হলো কনসার্ট, এখনই চলে যাবি? দীপা বলল, না, গেলে মা অনেক রাগ করবে, জানিসই তো। সাদিয়া অসহায় চোখে তাকিয়ে বলল, আর একটু থাক প্লিজ, এটা শুনে যাই অন্তত। দীপা বলল, তুই থাক, আমিই যাচ্ছি। দীপা এক প্রকার ছুটে বেরিয়ে পড়ল। তবে ভার্সিটির গেটের সামনে পৌঁছেই গতি ধীর হয়ে গেল। গেটের সামনে দাঁড়িয়েছিল কয়েকটা বাইকের বহর। সেখানে 15-20 জন ছেলে সিগারেট খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল। দীপা যখন হেঁটে যাচ্ছিল, কয়েকটা ছেলে তাকে দেখে বাজে গলায় গান গাইতে শুরু করলো। দীপার অস্বস্তি বাড়ছিল, পায়ের গতি থেমে আসছিল। হঠাৎই পিছন দিক থেকে খটখট জুতার শব্দ ভেসে এলো। দীপা ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল
তার পাশে হঠাৎ এক লম্বা চওড়া পুরুষ এসে হাঁটছে, মাথায় কালো হেলমেট, মুখ দেখা যাচ্ছে না, গায়ে হালকা আকাশি রঙের শার্ট, হাতের ভাঁজ গুটিয়ে কনুই পর্যন্ত তুলে রাখা, হাঁটা চলার ধরন বেশ গাম্ভীর্যপূর্ণ। দীপার বুকের ভেতর ধকধক শুরু হলো, ভয়ে তার পা কাঁপছে। কয়েক কদম হেঁটে হঠাৎই থেমে গিয়ে ভয়ে উত্তেজিত হয়ে বলল, বিশ্বাস করুন ছিনতাই সাহেব, আমার কাছে কিচ্ছু নেই। একটা বাটন ফোন ছিল, তাও সকালে এক ছিনতাইকারী নিয়ে গেছে। লোকটা মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে গেল, যেন বুঝতেই পারছে না মেয়েটা কি বলছে। তারপর গম্ভীর গলায় বলল, আমাকে কোন দিক দিয়ে ছিনতাইকারী মনে হচ্ছে? দীপার চোখ মুখ কুঁচকে আছে, শরীর কাঁপছে, কষ্ট করে বলল, জানি না, প্লিজ আমার ছেড়ে দিন, আমার কাছে সত্যি কিছু নেই। লোকটার কণ্ঠ একটু অন্যরকম গভীর, কিন্তু হেলমেটের ভেতর থেকে আসা সেই কণ্ঠ যেন আরও রহস্যময় করে তুলেছে তাকে। সে বিরক্ত নিয়ে বলে উঠল, আজব মেয়ে মানুষ তো। আপনাকে ওই ছেলেগুলো বিরক্ত করছিল, তাই এগিয়ে এলাম, আর কিছু না। এরপর আবার বিড়বিড় করে বলে, এমনি এমনি মানুষ বলে নাকি যে মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুতে থাকে? এই বলেই লোকটা সেখান থেকে পেছন ফিরে চলে গেল। দীপা বোকার মতো চেয়ে চেয়ে ভাবল, সে কি বেশি খারাপ কিছু বলে ফেলেছে নাকি লোকটাকে। ওনাকে একটা ধন্যবাদ জানানো উচিত ছিল আমার। রাজনীতির প্রথম নিয়ম হলো কখনো বিশ্বাস করবেন না যে আপনাকে সবাই ভালোবাসে। রাজনীতিতে স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলতে কোনো কিছুই নেই, যা আছে তাহলে শুধু স্বার্থ। কথাগুলো মিডিয়ার সামনে বলেই সোজা অফিসের ভেতর চলে গেল সাদমান। এইসব প্রেস আর ক্যামেরার ফ্ল্যাশ লাইট তার একদমই পছন্দ নয়। তবে তার বাবা শেখ সাইফুদ্দিন নাসির দীর্ঘ 15 বছর ধরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের রাজনীতির মতোই কঠিন কিন্তু প্রভাবশালী মানুষ, আর সেই প্রভাবেই হয়তো সহজেই এই এমপি পদটা পেয়েছে সাদমান। তবে তার শত্রুর অভাব নেই। তার এই 28 বছরের জীবনে গত 6 বছরে 600 এরও অধিক শত্রু সে তৈরি করে ফেলেছে। রাজনীতির খুঁটিনাটি কৌশল, প্রশাসনের খেলা, এসব তার রক্তে মিশে আছে। কিন্তু মেয়েলি ব্যাপারে সে একেবারেই বোকা। আস্তার মা জোর করেই এক মেয়ের সঙ্গে দেখা করতে পাঠিয়েছেন। মেয়েটি নাকি অফিসে আসবে। সাদমানের তাতে বিন্দুমাত্র আগ্রহ নেই, কিন্তু মায়ের জেদের কাছে শেষমেশ হার মানছে সে। ওদিকে টিভিতে তখন তারই নিউজ চলছে। স্ক্রিনের সামনে বসে মনিরা চুপচাপ খবরটা দেখছিলেন। তার চোখে একরাশ বিরক্তি জমে উঠল। রাজনীতি এই শব্দটার প্রতি তার একরকম ঘৃণা আছে। তিনি বিড়বিড় করে বললেন, এই রাজনীতির সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো সৎ মানুষগুলো একে একে হারিয়ে যায় আর কৌশলী দুর্নীতিবাজরা জায়গা নেয়।